হোসেনি দালান নাম শুনলেই যেন মনে পড়ে কারবালার ময়দানের সেই দুঃখজনক ও বেদনাদায়ক ইতিহাসের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি স্মরণে 17 শতকের দিকে নির্মিত এটি প্রথম বাংলার শিয়া উপাসনালয়। মোগল স্থাপত্যের রীতিতে ভবনটি নির্মিত হলেও সর্বশেষ 2011 সালে ইরানি সরকারের উদ্যোগে সংস্কারের মধ্য দিয়ে স্থান করে নেয় পারস্য প্রভাব। ইট পাথরে নির্মিত এই ভবনের প্রতিটি স্তরে স্তরে রয়েছে খোদাই করা বিভিন্ন ডিজাইন। কারবালার ময়দানে শহীদ হয় 71 জন শহীদের নাম। অন্য একটি কক্ষে রয়েছে তাজিয়া মিছিলের সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধির একটি ডেমো। এখানে আরো রয়েছে ছোট্ট একটি শিয়া কবরস্থান সহ আরো অনেক কিছু। ঢাকা মেডিকেল থেকে বিরাই 1 কিলোমিটার দূরে অবস্থিত মোগল আমলে নির্মিত শিয়া উপাসনালয় হোসেনি দালান বা ইমামবাড়া। সাত সকালে এই কর্মমুখর মানুষের সাথে আমিও ছুটে চললাম নিজ গন্তব্যে। ইমামবাড়ায় প্রবেশের অভিমুখে চোখে পড়ল দ্বিতল বিশিষ্ট একটি ভবন। আমার পিছনে যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইমামবাড়া বা হোসেনি দালানের প্রধান প্রবেশদ্বার। এছাড়াও আরো অন্যান্য প্রবেশদ্বার রয়েছে, সেসব প্রবেশদ্বার বর্তমান বন্ধ থাকার কারণে একটি প্রবেশদ্বারই খোলা রয়েছে। এই প্রবেশদ্বার দিয়েই আমি ভিতরে প্রবেশ করব এবং এই ইমামবাড়া বা এই হোসেনি দালানে কি কি রয়েছে সব একে একে তো ঘুরে দেখাবোই এবং জানাবো যে প্রকৃত ইতিহাস। ভিতরে প্রবেশ পথে জানতে পারলাম বাইরে নাকি আরো দুটি স্মৃতি রাখা হয়েছে। ভিতরে প্রবেশ না করেই আমরা সেটি দেখার জন্য অগ্রসর হলাম। কক্ষটিতে তালাবদ্ধ থাকার কারণে তবে সেটি ভালোভাবে দেখার সম্ভব নয়। দরজার ভিতর দিয়ে মোবাইল প্রবেশ করিয়ে ক্যামেরায় যতটুকু ধারণ করতে পারলাম ঠিক ততটুকুই বুঝতে পারলাম যে এখানে একটি হোসেনি দালানের ডেমো রাখা হয়েছে। প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ পথে বাম দিকে রয়েছে একটি লাইব্রেরি। এই লাইব্রেরিতে রয়েছে কারবালার ময়দানে শহীদ হওয়া 72 জন শহীদের নামের তালিকা। এছাড়াও আরো অন্যান্য গ্রন্থগুলো রয়েছে। প্রধান গেট পার হয়েই চোখে পড়ল হোসেনি দালানের বাহ্যিক অংশ সহ ডান পাশের একটি কবরস্থান। হোসেনি দালানটি ঘুরে দেখানোর পূর্বে জানিয়ে দেব এর প্রকৃত ইতিহাস। ইতিহাস থেকে যতটুকু জানা যায় যে মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে বাংলার সুবেদারের নৌসেনাপতি মীর মুরাদ 1642 সালে এখানে ছোট্ট একটি ইমামবাড়া নির্মাণ করেন। পরে সেটি ভেঙে যাওয়ার ফলে নায়েবে নাজিররা নতুন করে নির্মাণ করেন। 1897 সালে ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে আহসানুল্লাহ লক্ষাধিক টাকার ব্যয়ে তা সংস্কার করেন। সর্বশেষ 2011 সালে ইরান সরকারের উদ্যোগে এটি সংস্কার সাধন ও সৌন্দর্য বর্ধন করা হয়। ভিতরে প্রবেশের পূর্বে ইমামবাড়ার বাহ্যিক সৌন্দর্য দেখে আমি রীতিমতো অভিভূত হয়ে গেলাম। ইট পাথরে নির্মিত ভবনটির কলামে নীল কালারের টাইলসে খোদাই করা এই কারুকাজ, ছাদের অংশে লাল কালারের খিলান শাড়ি, ছাদের উপর নির্মিত গম্বুজ সহ ভবনটির অবকাঠামো বাহির থেকে যে কোনো মানুষকে আকৃষ্ট করে তুলবে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোসেনি দালানের একদম মূল ভবন। এখন আমি ভবনের ভিতরে প্রবেশ করব এবং দেখাবো যে ভবনের ভিতরে কি কি রয়েছে। ভবনের ভিতরে প্রবেশ করে চোখে পড়ল খিলান শাড়ি বিশিষ্ট দরজা, আরবি হরফে লেখা নীল টাইলসের স্তম্ভ। এছাড়াও খিলান বিশিষ্ট দরজার মধ্যবর্তী অংশে রয়েছে ছোট খিলান শাড়ি সহ চতুর সাইড দিয়ে ব্যবহার করা হয়েছে ডিজাইনকৃত টাইলস। এখানে নীল কালারের যে টাইলস গুলো দেখতে পাচ্ছেন এগুলো ইরান থেকে নিয়ে আসা হয়। 2011 সালে এই হোসেনি দালানের সংস্কার কাজ যখন ইরান সরকার করে ঠিক তখনই এই টাইলস গুলো নিয়ে আসা হয়। টাইলসের উপর যে ডিজাইনটা রয়েছে এটি কিন্তু অত্যন্ত সুন্দর তো লাগতেছেই, এছাড়া উপরে যে
আরবি ভাষায় কিছু একটা লেখা রয়েছে, এটি কিন্তু সৌন্দর্যের মাত্রা আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে। হোসেনি দালানে উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশে মোট 3টি বারান্দা রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হোসেনি দালানের উত্তর অংশের বারান্দা। এই বারান্দার কারুকাজটা কিন্তু অনেকটা সুন্দর করেও সাজিয়ে রাখা হয়েছে। বারান্দাটি যত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তার থেকেও বেশি সুন্দর করে সাজানো হয়েছে ভিতরের অংশটি। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং ভিতরের সকল নান্দনিক কারুকাজ দেখব এবং এখানে যা যা রয়েছে সে বিষয় সম্পর্কে আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার ট্রাই করব। বিশিষ্ট দরজার ভিতর দিয়ে প্রবেশ করেই চোখে পড়বে কালো পর্দায় ঢাকা একটি মেম্বার। এখানে এই মেম্বারটি কেন রাখা হয়েছে এই বিষয় সম্পর্কে নিয়মিত যাতায়াত করেন এই শিয়া উপাসনালয় এমন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে উত্তর দেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক একজন নেতা হিসেবে যে মেম্বারে বসে বক্তব্য রাখতেন সেই বক্তব্যের স্মৃতি স্বরূপ এই মেম্বারটি স্থাপন করা হয়েছে। নারী পুরুষরা এখানে এসে একে একে সালাম প্রদর্শন করেন। মেম্বারের দুই সাইডে ঝুলিয়ে রাখা দুটি পর্দায় নিজেদের মাথা রাখেন। সর্বশেষ মেম্বারটিকে কেন্দ্র করে 2টি বা 3টি ফুল দেন। মেম্বারের অপর সাইডে রয়েছে পর্দায় ঘেরা তাজিয়া। এটির ভিতরে প্রবেশ করে রীতিমতো হতভম্ব হয়ে যাওয়ার মতো। স্বর্ণখচিত খাটটির উপরের অংশে রয়েছে 2টি সমাধি। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটিকে তাজিয়া বলা হয়। গোল্ডেন কালারের এই খাটের উপর একদম উপরের স্তরে 2টি সমাধিও রয়েছে। তবে এটি কিন্তু সত্যিকারের কোনো সমাধি নয়, বা এই যে খাটটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, এটি কিন্তু সত্যিকারের সেই স্বর্ণ মণ্ডিত কোনো খাটও নয়। এটি স্মৃতিস্বরূপ কিন্তু এটি তৈরি করা হয়েছে। আর এই সমাধিগুলো স্মৃতিস্বরূপ এখানে এভাবে নির্মাণ করা হয়। নারী পুরুষরা নিয়মিত এখানে আসেন এবং সালাম প্রদর্শন করেন। বন্ধুরা, আমি এখানে যতক্ষণ পর্যন্ত রয়েছি ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি যে কিছু নারী এবং পুরুষেরা এখানে আসছে এবং এসে সর্বপ্রথম একটা সালাম প্রদর্শন করে। এছাড়াও এখানে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটি পরিষ্কার করে দেয়। এই সমাধিকে বা তাজিয়াকে কেন্দ্র করে কয়েকটি হুল্লি দেওয়া হয়। এখানে তাজিয়ার এই সৌন্দর্য কিন্তু আমাকে খুব বিমোহিত করেছে। কিছুক্ষণ পর পর এসে দেখতেছি যে এইখানে যে ফুলগুলো রাখা হয়েছে এই ফুলগুলো একজন এসে বদল করে দিয়ে যাচ্ছে, অর্থাৎ পুরনো বা 2, 4, 5, 10 মিনিট বা 1 ঘন্টা পূর্বে যে ফুলটা দেওয়া হয়েছে ফুলের মালাটা, এই ফুলের মালাটা পরিবর্তন করে নতুন কোনো ফুলের মালা এখানে রাখা হচ্ছে। প্রতি বছর কারবালার ময়দানে সেই দুঃখজনক ঘটনার স্মরণ করার জন্য এই তাজিয়াটি নিয়ে মিছিল বের করা হয়, যেটিকে আমরা তাজিয়া মিছিল বলে থাকি। ইমামবাড়া বা হোসেনি দালানের এই কক্ষটি আলোচনা কক্ষ হিসেবে পরিচিত। এখানে যে মেম্বারটি দেখতে পাচ্ছেন এখানে বসে একজন শিয়া সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরু কিতাব পেশ করেন এবং এর সামনে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এটি এখানেই বসে সকলে শ্রবণ করেন। এছাড়াও এই কক্ষে নাকি রয়েছে কারবালার ময়দানে শহীদ হওয়া কয়েকজনের নামের তালিকা। এই কক্ষটির পিলারে পিলারে কিছু ছবি ও টানিয়ে রাখা হয়েছে। এই কক্ষের উপরের অংশে যদি তাকানো হয় তাহলে দেখা যাবে যে খিলানের সারি তো রয়েছেই, এটি তো সৌন্দর্য বর্ধন তো করে। প্রতিটি খিলানের ভিতরে ছোট ছোট ফুলের ন্যায় কিছু টাইলস লাগানো হয়েছে, যেটি এই খিলানের সৌন্দর্যটা কিন্তু আরো অনেকটা বর্ধিত করেছে। এই কক্ষটির লাইটিং ব্যবস্থাও যেন খুব চমৎকার। প্রতিটি লাইটের ডিজাইন এক এক রকম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হোসেনি দালানের দক্ষিণ অংশের বারান্দা। আর এই বারান্দা থেকেই এই পুকুরের এই সৌন্দর্য কিন্তু উপভোগ করা যায়। ভবনটি ঘুরে দেখানোর পর এবার পুকুরের দিকে অগ্রসর হলাম। 3 ঘাট বিশিষ্ট এই পুকুরটি আয়তনে অনেকটা ছোট হলেও এটির সৌন্দর্য কিন্তু অনেকটাই বেশি।
প্রতিটি খাটলায় নামার জন্য সিঁড়ি রয়েছে। এছাড়াও এখানে বিশ্রামের জন্য বসার ব্যবস্থাও করা হয়েছে। এই খাটলা থেকে হোসেনি দালানের এই এই বাহ্যিক অংশটাও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। এ পুকুরের পানিটা কিন্তু কিছুটা কালো বর্ণের। পানিতে অনেক মাছ দেখতে পাচ্ছি। এছাড়াও এই এই পুকুরের উপর কিছু হাঁসও কিন্তু সাঁতার কাটতেছে, যেটি দেখতে কিন্তু এখান থেকে অনেকটা চমৎকার লাগতেছে। পুকুরটি দেখা শেষ করে চললাম শিয়াদের কবরস্থানের দিকে। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটি কবরস্থান। অর্থাৎ এখানে শিয়া সম্প্রদায়ের যেসব লোকজন মারা যায় তাদেরকে এখানে দাফন করা হয়। এছাড়াও অন্য কোনো লোকদেরকে এখানে দাফন করা হয় না। আমি এখন এই কবরস্থানের ভিতরে প্রবেশ করব এবং দেখাবো যে এখানে কত দিনের পুরানো কবরস্থান রয়েছে। এছাড়াও কবরগুলো কিরকম ভাবে তারা বাঁধাই করে রেখেছে। এখানে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি অনেকটা পুরানো কবর। 1960 সালে মৃত্যুবরণ করা একজন ব্যক্তিকে এখানে সমাহিত করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটি হচ্ছে এই কবরস্থানের একদম সবচেয়ে পুরাতন কবর। খুব সুন্দর করে সারিবদ্ধভাবে কবরগুলো দেওয়া হয়েছে। 2-1টি কবর ব্যতীত সকল কবরই মাটি দিয়ে বাঁধাই করা। ইমামবাড়া বা হোসেনি দালানে কিন্তু 2টি কবরস্থান রয়েছে। প্রথম যে কবরস্থানটি দেখিয়েছি ওটি হচ্ছে নতুন কবরস্থান, এবং এখন যে কবরস্থানটিতে এসেছি এটি হচ্ছে একদম পুরানো কবরস্থান। ওইখানের যে কয়টি কবর রয়েছে কবরের সংখ্যাও কিন্তু খুব কম। পুরাতন কবরস্থানের প্রতিটি কবরই যেন খুব সুন্দর করে দিয়ে রাখা হয়েছে। তবে এই কবরগুলো কত পুরানো আমলের বা এখানে কাকে সমাহিত করা হয়েছে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া সম্ভব নয়, কারণ এখানে কোনো লিফলেট বা কোনোভাবে সেটা লিখে রাখা হয়নি।